হ্যালো সবাইকে, রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরো একটিবার স্বাগত জানাই সকলকে। আজকে কিন্তু আলোচনা করব বায়ুর সঞ্চয়, ক্ষয় ও বহন কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ থেকে 20টি এমসিকিউ নিয়ে, যেগুলো পঞ্চায়েত, রেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পার্ট 4 আজকের ভিডিওটি। 3টে ভিডিও কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, দেখে নেবে। প্রথমেই আছে, দুটি পাশাপাশি সার্কের মধ্যবর্তী তীক্ষ্ণ শৈলশিরা বা প্রাচীরকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু অ্যারেথ বা করাতশিরা। এরপরেই দেখো আছে, চারিদিকের সার্ক ক্ষয়ের ফলে সৃষ্ট পিরামিডের মতো আকৃতির পর্বত শৃঙ্গকে কি বলে? সঠিক উত্তর কিন্তু পিরামিড চূড়া বা হর্ন। যেমন ধরো সুইজারল্যান্ডের ম্যাটারহর্ন, এটি কিন্তু মনে রাখবে। এরপরে আছে, হিমবাহ উপত্যকার আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো হয়? সঠিক উত্তর দেখো আছে ইউ অক্ষরের মতো। এরপরে আছে, ঝুলন্ত উপত্যকা বলতে কি বোঝায়? দেখো উত্তরটা হলো, প্রধান হিমবাহ উপত্যকার ওপর যখন ছোট ছোট উপহিমবাহ উপত্যকাগুলি এসে মেশে এবং মনে হয় যেন সেগুলি প্রধান উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে, তখন তাকে কিন্তু ঝুলন্ত উপত্যকা বলে। এরপরে আছে, ঝুলন্ত উপত্যকা দিয়ে নদী প্রবাহিত হলে সাধারণত কিসের সৃষ্টি হয়? সঠিক উত্তর কিন্তু জলপ্রপাতের সৃষ্টি হয়। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। ফিয়র্ড, ফিয়র্ড কি? সঠিক উত্তর দেখো, সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকা যা আংশিক বা পূর্ণভাবে সমুদ্রের জলে নিমজ্জিত থাকে তাকে ফিয়র্ড বলে। এটি কিন্তু উচ্চ অক্ষাংশে দেখা যায়। তারপরে আছে দেখো, পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম কি? পৃথিবীর গভীরতম ফিয়র্ডের নাম হলো নরওয়ে সোগনে ফিয়র্ড। নরওয়ে সোগনে ফিয়র্ড। এরপরে আছে, ক্র্যাগ ও টেল কি? হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলাখণ্ড থাকলে তার পিছনে নরম শিলাখণ্ড হিমবাহের ক্ষয় থেকে রক্ষা পেয়ে লেজের মতো অবস্থান করে। একে কিন্তু ক্র্যাগ ও টেল বলে। তারপরে দেখো আছে, নুনাটক্স কি? সঠিক উত্তর হলো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতশৃঙ্গ বা উন্মুক্ত শিলাখণ্ডকে কিন্তু নুনাটক্স বলা হয়। দেখা যাক পরবর্তী কি কি প্রশ্ন রয়েছে। এরপরে আছে, হিমবাহের বহন ও সঞ্চয় কার্য থেকে যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। হিমবাহ বাহিত বিভিন্ন আকারের শিলাখণ্ড, বালি, কাদা ইত্যাদির মিশ্রিত সঞ্চয়কে এক কথায় কি বলে? সঠিক উত্তর কিন্তু গ্রাব রেখা বা মোরেন। গ্রাব রেখা বা মোরেন বলা হয়। হিমবাহের দুই পাশে সঞ্চিত গ্রাব রেখাকে কি বলা হয়? হিমবাহের দুই পাশে সঞ্চিত গ্রাব রেখাকে কিন্তু বলা হয়, সঠিক উত্তর হলো পার্শ্ব গ্রাব রেখা। পার্শ্ব গ্রাব রেখা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপরে আছে, দুটি হিমবাহের মিলনের ফলে মাঝখানে যে গ্রাব রেখা তৈরি হয় তার নাম কি? সঠিক উত্তর কিন্তু তার নাম হলো মধ্য গ্রাব রেখা। মধ্য গ্রাব রেখা হলো সঠিক উত্তর। এরপরে আছে দেখো, হিমবাহের অগ্রভাগে বা শেষ প্রান্তে সঞ্চিত গ্রাব রেখাকে কি বলে? সঠিক উত্তর কিন্তু প্রান্ত গ্রাব রেখা বলে। প্রান্ত গ্রাব রেখা হলো সঠিক উত্তর। এরপরে দেখা যাক কি কি প্রশ্ন আছে। হিমবাহের তলদেশে বা ভূমিতে সঞ্চিত গ্রাব রেখাকে কি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ভূমি গ্রাব রেখা। ভূমি গ্রাব রেখা হলো সঠিক উত্তর। এরপরেই আছে দেখো,
ড্রামলিন কিসের ফলে গঠিত হয়? ড্রামলিন কিসের ফলে গঠিত হয়? সঠিক উত্তর আছে কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে কিন্তু ড্রামলিন গঠিত হয়। পরবর্তী প্রশ্নটি হলো, ড্রামলিনের আকৃতি কেমন হয়? ড্রামলিনের আকৃতি কিন্তু উল্টানো নৌকা বা কাটা ডিমের মতো হয়। এরপরে আছে, কোন ভূমিরূপকে ডিম ভর্তি ঝুড়ি বা বাস্কেট অব এগস টপোগ্রাফি বলা হয়? সঠিক উত্তর কিন্তু ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলা হয় ডিম ভর্তি ঝুড়ি। এরপরে আছে দেখো, ড্রামলিনের ক্ষেত্রে হিমবাহ প্রবাহের দিকটি কেমন হয়? এটি মনে রাখবে, এটি কিন্তু রসে মতানের ঠিক উল্টো। ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিকটি কিন্তু মসৃণ হয় এবং বিপরীত দিকটি কিন্তু অসমতল হয়। অ্যাডজাটিক বা আগন্তুক শিলাখণ্ড কি? হিমবাহের দ্বারা বাহিত হয়ে আসা এমন বিশাল শিলাখণ্ড যা স্থানীয় শিলাস্তরের সাথে মেলে না এবং দূর থেকে এসে সঞ্চিত হয়, এটা কিন্তু অ্যাডজাটিক বা আগন্তুক শিলাখণ্ড বলা হয়। টিল বা বোল্ডার ক্লে বলতে কি বোঝায়? হিমবাহ অবক্ষেপণের ফলে সৃষ্ট কোন রকম স্তরবিন্যাসহীন বালি, কাদা ও নুড়ি পাথরের মিশ্রণকে কিন্তু টিল বা বোল্ডার ক্লে বলে। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।